নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা পেয়েছি আমাদের মধ্যে সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আহমেদ খানকে, কমরেড আহমেদ খান। তিনি আজকে আমাদের সঙ্গে অনেক অনেক দামি সময়, তার তবুও আমরা একটু তাকে বলেছি সময় বের করে দিতে। তা আমি জেলা পার্টি অফিসে এসেছি তার সঙ্গে কথা বলতে। তিনি আজকে আমাদের এই চ্যানেলে তাকে কিছু প্রশ্ন করবো, আপনারা সেই প্রশ্নের উত্তর দিন খেয়াল। আচ্ছা আহমেদ দা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। ধন্যবাদ। হ্যাঁ, প্রথমত আপনাকে এটা বলি যে প্রথম প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে যে আপনাদের একটা দীর্ঘ, অন্য পার্টি তৃণমূলের ক্ষেত্রে যদি বলি তো তাদের ক্ষেত্রে ওরা বলতো খরা, মানে 15 বছর রাজ্য ক্ষমতায় নেই, অথচ একটা পার্টি শুধু টিকে আছে তাই নয়, অনেক বেশি ভালো করে টিকে আছে। মানে এই যে টিকে থাকাটা, এটা চোখে পড়ার মতো টিকে থাকা। সে মেইনস্ট্রিম মিডিয়া ব্ল্যাক আউট করুক, কিন্তু মানুষ তো দেখছে যে কিভাবে আপনারা লড়াই, আন্দোলন, মাঠে ময়দানে রাস্তাঘাটে আপনারা কিভাবে লড়াই করে চলেছেন মানুষের জন্য। এটা কি করে সম্ভব হয় যে একটা পার্টি, যেখানে আমরা চোখের সামনে দেখলাম একটা রাজনৈতিক দল ইলেকশনে হেরে গিয়ে আঙুলের কালি মোছার সময় হলো না, তার আগেই দলটা মুছে গেল। আপনারা কি জাদু বলে এটাকে টিকিয়ে রেখে দেন? জাদুবল বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, বিশেষ করে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমাদের একটা লক্ষ্য আছে এবং আমরা সাধারণ মানুষের স্বার্থেই লড়াই, আন্দোলন, সংগ্রাম করছি। সর্বোপরি আমাদের পার্টি একটা নীতি আছে, মতাদর্শ আছে। এই যে শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া অংশ, তাদের মধ্যে যে আজকে অবস্থা, অভাব, অনটন, সেই জায়গা নিয়েই তো আমাদের লড়াই। ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে এত বছর, 1947 সালের 15ই আগস্ট, আবার আগামীকাল আমরা স্বাধীনতা দিবস পালন করব। কিন্তু এই ভারতবর্ষের কোটি কোটি মানুষের এখনো নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। বহু মানুষ আজও পর্যন্ত আমাদের ভারতবর্ষে তারা খেতে পারছে না ঠিক মতো, যে ক্যালোরি দরকার সেই ক্যালোরি পাচ্ছে না। আমরা যদি দেখি যে ক্ষুধার্ত সূচক হিসেবে আমাদের দেশ, 120টা দেশের যে সার্ভে হয়েছিল, আমাদের দেশের অবস্থান হচ্ছে 111 নম্বর। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বহু মানুষ খেতে পারছে না, বহু মানুষের মাথার উপরে ছাদ নেই। আবার যে সমস্ত শ্রমজীবী মানুষ তারা যে পরিশ্রম করছে বিভিন্ন ক্ষেত্রে, সে কলে কারখানায় হতে পারে, সে দিনমজুর হতে পারে, সে ক্ষেতমজুর হতে পারে, আজকের যে পরিস্থিতি, অর্থাৎ জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যে হারে বাড়ছে, যারা কর্মরত রয়েছে তাদের পরিবার পরিচালনা করার জন্য যে মজুরি পাওয়ার দরকার তা তারা পাচ্ছে না। এবং আরো যে সরকারের রয়েছে, আগে কংগ্রেস সরকার ছিল, আমরা মনে করি কমিউনিস্ট, সেটা দক্ষিণপন্থী সরকার, বড় লোকদের সরকার। আর এখন যে সরকারটা রয়েছে, আমরা মনে করি, আমাদের পার্টি মনে করে যে একটা কট্টরবাদী হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী আরএসএস এবং কর্পোরেটের মিশেল সরকার এটা চলছে। তাহলে আরো অতি দক্ষিণপন্থী। হ্যাঁ, তাহলে কি দক্ষিণপন্থী দুটো দলই, আপনারা কি দুটো দলের মধ্যে একটা পার্থক্য? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তো দক্ষিণপন্থী তারা তো কল্যাণকর কাজ করতো স্বাধীনতার পরে, কংগ্রেস রাজত্ব কাল যদি আমরা ধরি। আর আজকে আরো অতি দক্ষিণপন্থী, এরা কর্পোরেটদের স্বার্থই দেখবে। আজকে হকার উচ্ছেদ হচ্ছে, এ হকারই করছে কেন? রানিং হকার আছে, স্টেশনে হকার আছে, তাহলে জীবন জীবিকা আজকে এর উপরে নির্ভরশীল। মানুষ কাজ না পেয়ে তারা আমাদের রাজ্যে পশ্চিমবাংলা ছেড়েও তারা চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। এবং অসংখ্য অসংখ্য বেকার, সে শিক্ষিত বেকার আছে, অশিক্ষিত বেকার আছে, বয়স বেড়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না, পরিবারে মা বাবা তাদের যে ভরণ পোষণ, ছেলে মেয়ে বড় করে তো তাদের ভবিষ্যতের দিকে যে ওরা আমাদের পরবর্তীকালে দেখবে,
তাহলে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কমিউনিস্টরা তো এদের জন্যই লড়াই করে। এবং আমরা মূলত যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা মনে করি যে লড়াইটা করি যে সবার জন্য শিক্ষা, সবার শিক্ষান্তে চাকরির ব্যবস্থা, সবার মাথার উপরে ছাদ, তাদের সমস্ত খাদ্য যে খাদ্য খাবার, অর্থাৎ যে সরকার থাকবে সেই সরকারের দেখার কথা, স্বাস্থ্য পরিষেবা, যার পয়সা আছে সে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে, বেসরকারি নার্সিংহোম। কিন্তু যার পয়সা নেই, একটা বড় অংশের মানুষ, 60% উপরে মানুষ যারা দারিদ্র সীমার নিচে বাস করছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে কেন? লাল ঝান্ডা এই অংশের মানুষের তাদের জ্বালা যন্ত্রণা নিয়ে লড়াই করি। ফলত কখনোই গোটা পৃথিবীতে লাল ঝান্ডা, এই অংশের মানুষ লাল ঝান্ডাকে বেছে নিয়েছে। আচ্ছা, স্পষ্টতই একটা জিনিস দেখতে পাচ্ছি রিসেন্টলি, যে যখনই এই সরকারের তরফ থেকে রাজ্য কেন্দ্রীয় যৌথ সরকারের তরফ থেকে বস্তি উচ্ছেদ তথা হকার উচ্ছেদ এই একটা অভিযান চলছে, তখন কিন্তু এমন অনেক মানুষ যারা একসময় হয়তো আপনাদের ভোট দেয়নি, এবং আমি সাক্ষাৎ একেবারে ভিড়ের মাঝখানে মিশে তাদের সঙ্গে কথা বলে দেখেছি, ভোট দেয়নি আপনাদের, তারাও কিন্তু আপনাদের মিছিলে হাঁটছে, আপনাদের সমাবেশে আসছে। এই যে আশা, এটা কি একটা বড় ভরসার জায়গা বলে আপনারা মনে করেন? মানে পার্টিকে বড় ভরসার জায়গা বলে মনে করছে না? অবশ্যই এই মানুষগুলো প্রথমে হচ্ছে তারা 15 বছরের, এই যে 11 বছর 2011 সালের পরে যে পরিবর্তন এলো, সে বলেছিল 34 বছরের বামফ্রন্ট সরকারের থেকে আরো তারা ভালো পরিষেবা দেবে। এই জন্য মানুষের কাছে তারা বলেছিল যে পরিবর্তন করুন। মমতা ব্যানার্জি বলেছিল এক সময়, হয় এবার না হলে নেবার, হয় এবার নয় নেবার। হ্যাঁ, বলেছিলেন। এরপরে স্লোগান আনলো, আপনি ডাল ভাত খাচ্ছেন, মাছ ভাত খাচ্ছেন, আপনি মাঝে মাঝে মাংস ভাত খাচ্ছেন, আমাদের ক্ষমতায় আনুন, আমরা পোলাও খাও। সেই সময় আমরা বক্তব্য রেখেছিলাম যে মমতা ব্যানার্জি সরকারকে যদি আপনারা ক্ষমতায় আনেন, পার্টিকে, তাহলে আপনারা পটাশিয়াম সায়ানাইড খাবেন। মানুষ 15 বছরের অভিজ্ঞতায় দেখেছে স্বাস্থ্য, শিক্ষা যে জায়গায় নিয়ে গেছিল 34 বছরে একটা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার ভূমি সংস্কার করেছে। প্রায় 12 লক্ষ একর জমি, 30 লক্ষ ভূমিহীন ক্ষেত মজুদের মধ্যে বিলিবন্টন করেছে, 14 লক্ষ একর জমি বর্গা রেকর্ড করেছে, এবং তার বর্গাদের সেই জমিতে তার অধিকার প্রতিষ্ঠিত করেছিল, যাতে তুলতে পারবে না তাকে কোনোদিনও জমির মালিক। এবং আজকে তিল তিল করে শিক্ষা ব্যবস্থা, গ্রামে গ্রামে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি ঘটিয়েছিল। এবং সেখানে আমরা দাঁড়িয়ে দেখেছি যে ক্লাস 5 থেকে আগে বিনা পয়সায় পড়া যেত না, সেখানে টিউশন ফি দিতে হতো। 10 ক্লাস, তারপর 12 ক্লাস, ক্লাস 6 পর্যন্ত বিনা পয়সায় বই। এই যে বিনা পয়সায় পড়াটা হতো, সাইকেল তখনও দিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে মেয়েদের দেয়, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া অংশের মানুষকে দিয়েছে। তিল তিল করে পশ্চিমবাংলাকে উন্নতি ঘটিয়েছে। একদিকে যেমন শিক্ষক, প্রাইমারি স্কুল বলুন, হাই স্কুল বলুন, কলেজ বলুন, তাদের বেতন কত ছিল না? মানে প্রাইমারি স্কুলের যারা শিক্ষক তারা 150 টাকা বেতন, তাদের চলে না। শিক্ষক হচ্ছে সমাজের বলতো মানুষ গড়ার কারিগর, তাদেরই এই অবস্থা ছিল। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে সীমাবদ্ধ ক্ষমতা। আবারও বলছি, আমরা ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে বাজেটের বরাদ্দ টাকা সেটাও দেওয়া হয়নি, বৈষম্য করা হয়েছে। এটাও সত্ত্বেও না আমরা আইন করতে পারি, না আমরা টাকা ছাপাতে পারি, এর মধ্যে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় অভূতপূর্ব উন্নতি ঘটিয়েছিল 34 বছরে। যে মানুষগুলো ফ্যান খেতে পেত না, সেই মানুষগুলো খাওয়ার সুযোগ পেল। স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থেকে শুরু করে ব্যাপক উন্নয়ন ঘটল। বিদ্যুতের ফলে এই যে কলকারখানা, আমাদের পরিসংখ্যানে 34 বছরে বামফ্রন্ট সরকার ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে চলে গেল আপনার ক্ষুদ্র কুটির শিল্প, যেখানে সব থেকে বেশি শ্রমিক কাজ করে। খাদ্যে, ধান উৎপাদনে 1 নম্বর, সবজি উৎপাদনে 2 নম্বর, মৎস্য চাষে 1 নম্বর। বিভিন্ন ক্ষেত্রে তার যে সাফল্য, মানুষ বুঝলো না। মানুষ আরো মৌলিক চাহিদা তার যে বেড়ে গেল, সেই জন্য পরিবর্তন করেছিল। কিন্তু 15 বছরের মানুষ সেটা মোহ ঘটেছে যে না, এদের দ্বারা হবে না,
কিন্তু আমরা এবারে আসতে পারিনি, তার কারণ হচ্ছে মিডিয়া যে ন্যারেটিভ, আমরা পারবো না, হয় বিজেপি না তৃণমূল। আমরা বারবার বলেছিলাম বিজেপি তৃণমূল একই, মুদ্রার এপিটা লোকের মানুষ বিশ্বাস করেনি। আর আমরাও সেভাবে এই 2026 সালে বলতে পারিনি যে আমরাই ক্ষমতায় আসতে পারবো, মানুষ কনফিডেন্স নিতে পারেনি আমাদের। ফলত মানুষ কিন্তু বিজেপিকে ভালোবেসে ভোট দেয়নি। একটা ধর্মীয় মেরুকরণ হচ্ছে ঠিক, কিন্তু মানুষ তৃণমূলের এই 15 বছর অত্যাচার অবিচারকে অবসান ঘটাবার জন্য তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। আপনারা কি মনে করেন যে এই বাইনারিটা ভাঙা গেছে এখন এই অবস্থা বর্তমান মানুষ তার অভিজ্ঞতা দিয়ে এখন বুঝতে পারছে, মানুষ বুঝতে পারছে। লাখ লাখ একর জমি দ্বীপ সহ তুলে দিচ্ছে আদানি আম্বানিতে, অথচ আমার বস্তি যাদের জমি নেই, তারা সেই রেলের লাইনের ধারে হোক বা বিভিন্ন জায়গায় সরকারি জমিতে যে সমস্ত বস্তিতে বসে রয়েছে, তাদের পুনর্গঠন ছাড়া তুলে দিচ্ছে। তাদের তো ব্যবস্থা করে তোলা উচিত ছিল। তাহলে এই যে আদানি আম্বানিদের লক্ষ লক্ষ একর জমি আজকে এই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তাদের দিচ্ছে। আমি একটা উদাহরণ দিই, এই যে মুকেশ আম্বানি ব্যাংকে টাকা রাখে কারা? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনি আমি রাখি। সেই টাকা লোন নিল কে? মুকেশ আম্বানি। কত? প্রায় 3,000 কোটি টাকা। সেই 3,000 কোটি টাকা নেওয়ার ঋণ নেওয়ার লোককে মাত্র 26 কোটি টাকা দিয়ে সেটেলমেন্ট করে। অথচ আমার কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, যেখানে লাখো লাখো মানুষ ফসলের দাম না পেয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, ঋণের জালে জর্জরিত, তাদের কিন্তু কোনো ঋণ শোধ হয় না। তা আপনি যে ভয়ঙ্কর তথ্যটা দিলেন, এই তথ্য প্রচারের ব্যবস্থা কিভাবে করছেন আপনারা? এখন আমাদের প্রচার কে করবে? মিডিয়া, এই যে আমাদের যে মানে সংবাদ মাধ্যম, যেটাকে আমরা চতুর্থ স্তম্ভ বলি, এই যে মিডিয়া হাউস গুলো, কাদের এরা? এগুলো তো আদানি আম্বানিদের, 71% শেয়ার হচ্ছে ওদের। সুতরাং তাদের শ্রেণী স্বার্থে যে রাজনৈতিক দল তাদের শ্রেণী স্বার্থ রক্ষা করবে তাদেরই প্রচার করবে। আমাদের এত আন্দোলন গোটা দেশ জুড়ে, 10ই আগস্ট কৃষক, ক্ষেত মজুর থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, যে জেল ভালো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, গোটা ভারতবর্ষে যে উত্তাল আন্দোলন, কোন স্ট্রিম মিডিয়া দেখে কি? না। সোশ্যাল মিডিয়ায় আপনাদের মতো যারা সোশ্যাল মিডিয়ায় এ করছেন, তার ফলে মানুষ জানতে পারছে। এবং আস্তে আস্তে কিন্তু এই অংশের মানুষ, এরা কিন্তু স্ট্রিম মিডিয়ার ওই সমস্ত আর বাইনারির মধ্যে যেতে চায় না। এখন মেইন স্ট্রিম মিডিয়াতে যে নিউজ প্রচারিত হয় সেগুলো দেখার থেকে সোশ্যাল মিডিয়ার দিকে গ্রামে বাসে চলতে চলতে মানুষ এই জিনিসটা, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আপনাদের মতো আছেন বলে আপনারাও তো এই অংশের শ্রমজীবী মানুষ। আপনারা তো আদানি আম্বানিদের যারা যে ইউটিউবার হচ্ছে তারা চলে না, একেবারেই না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এরাও তো আজকে বিভিন্ন ক্ষেত্রে শোষিত হচ্ছে। এই যে ইথানল 20, ইথানল মানে E20, ইথানল 20, এই যে মেশাচ্ছে পেট্রোলে, এই নীতিন গড়করির ছেলে। এবং তার ফলে এই যে বিভিন্ন গাড়ির তারা মালিক বলছে যে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, মাইলেজ কম পাচ্ছে, যার কিছুই নেই, এদিক ওদিক খেটে খায়, তার 2 টাকার একটা মোটরসাইকেলও আছে। এই যে নিট পরীক্ষার যে প্রশ্ন ফাঁস হলো, কেন আজকে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করা হলো? এই যে জেনজি বলা হচ্ছে, বিয়ং সোসাইটি, এদের ককরোচ বলা হয়েছে, আজকে তাদের যে আন্দোলন, উত্তাল আন্দোলন, কেন? 10 বছর ধরে, এরা তো 12 বছর রয়েছে, কেন্দ্রীয় সরকার বিভিন্ন যে দিল্লি বোর্ডের স্কুল থেকে, নিট থেকে শুরু, একজন নিট পরীক্ষার্থী তার 1.5-2 পর্যন্ত পড়তে হয়, এবং তার বাবা মার 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা খরচ হয় তার প্রস্তুতি নিতে এই পরীক্ষায় বসার জন্য। আচ্ছা, এই ককরোচদের আন্দোলনের সঙ্গে দেখা গেছে এসএফআই এর নেতা নেত্রীরা যুক্ত হয়ে পড়েছেন অবশ্যই একটা পর্যায়ে গিয়ে, এবং তারা ককরোচে যারা আছে তারা আবার যে স্লোগান দিচ্ছে সেই ইনকিলাব জিন্দাবাদ, মানে আপনাদের পার্টি স্লোগান, তার মানে মূলত ভাবনা চিন্তার আর অভিমুখটা একই বলে মনে করা। অবশ্যই আজকে সব থেকে বেশি আক্রান্ত তো যুব সমাজ, 100 কোটি কোটি বেকার, যে বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবো, দিয়েছে। এই যে শুভেন্দু অধিকারী এখন বলছে 1 কোটি বেকারের চাকরি দেবো। কোথায়? হকার উচ্ছেদ হচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে, এই বিভিন্ন ভাবে। এই যে মহিলাদের বললো বাসে ফ্রি, সে বন্ধ হয়ে গেল। তারপরে যাদের দেবে এখন ঝাড়াই বাছাই হচ্ছে, 15,000 টাকা শুনছি নাকি আয় করলে, এইটা থাকলে ওটা থাকলে দেবে না, তা দেবে কার? আজকে 15,000 টাকা পেট চলে নাকি? চলে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যেমন বলেছিল
যেটা একটা স্বামীনাথন কমিশনের সুপারিশ লাগু করবো, কৃষকের ফসল যদি 100 টাকা খরচ হয় 150 টাকা দিয়ে কিনবো, কিন্তু দেখা গেল সে করেনি, আজও পর্যন্ত করেনি। জিনিসপত্রের দাম বাড়ছে, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দিলে কিছুই না। অর্থাৎ মানুষ যত দিন যাচ্ছে এদের আস্তে আস্তে যে যা বলছে তা করছে না। ফলত এখন এই 3 মাসও হয়নি, এর মধ্য দিয়ে ওই যে ধর্মীয় মেরুকরণ হিন্দু মুসলমান যতই করুক না কেন, যেমন মুসলিম সম্প্রদায় ভয় ভীতির মধ্যে দেখিয়ে তাদেরকে কোণঠাসা করছে, তেমনি হিন্দু সম্প্রদায়ের যারা গরিব খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ বা যুবক বিশেষ করে, যারা তাদের সামনে বড় স্বপ্ন, তারা জীবনে প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হয়ে তারা চাকরি বাকরি করবে, সমাজে তারা বিভিন্ন তাদের যে শক্তি অনুযায়ী তারা সমাজকে দেবে, তারা কিছু দিতে পারছে না। এই কারণেই আস্তে আস্তে এদের প্রতি মোহ ঘটছে। এবং আগামী 2029 সালে জেনে নিন, বিহারে আন্দোলন হচ্ছে, মধ্যপ্রদেশে আন্দোলন হচ্ছে, পাঞ্জাবে আন্দোলন হচ্ছে, গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্রে আন্দোলন হচ্ছে। এবং পশ্চিম বাংলায় আমার রাজনৈতিক জীবনে কোনোদিন দেখিনি যে একটা সরকার 3 মাস হলো না না আসতে আসতে যে তার বিরুদ্ধে এত দ্রুততার সঙ্গে মানুষ এই এখান থেকে সরে যাবে, মানে ভাবা যায় না। আচ্ছা, আপনাকে আমি আরেকটা বিষয়ে একটু প্রশ্ন করবো, এবারে একটু অন্য দিক। সেটা হচ্ছে, দেখুন, আপনাকে দেখেছি যে আপনি বিভিন্ন জনসভায় বক্তৃতা রাখছেন এবং নেতৃত্ব দিয়েছেন একেবারে গ্রাম্য অঞ্চলে। বিরাট, আমাদের উত্তর চব্বিশ পরগনা একটা বড় গ্রামাঞ্চল আপনি দীর্ঘদিন ধরে দেখছেন এবং নেতৃত্ব দিয়ে আসছেন। তো আপনার খুব মানে মাটির কাছাকাছি অভিজ্ঞতা আছে এই আন্দোলনে। সাম্প্রতিককালে আপনার উপরে অনেকবার, সাম্প্রতিককাল বলে না, আপনার উপর অনেকবার আক্রমণ এবং আপনাকে অকারণে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো, এরকম ভাবে এই যে আপনার উপরে অত্যাচারগুলো হয় বা আপনার উপরে এই আক্রমণগুলো আসে, এইগুলো কেন হয়? এই ধরনের মানে এই আক্রমণগুলো আপনার উপরে কেন আসে? আক্রমণ তো আমার উপরে হয়, কারণ আমি তো শুধু একা নই। এদের 15 বছরে আমাদের 80,000 আমাদের নেতা নেত্রী কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, প্রায় 100 মতো খুন হয়েছে। কারণ যখনই আমরা এই যে 15 বছরের যে সরকার, তার যে দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, তার যে সরকারি চাকরি বিক্রি, বালি পাথর সমস্ত মানে বিক্রি, এর বিরুদ্ধে যখন আমরা মুখ খুলছি, যে এসআইআর, এই জন্য মূলত দায়ী তো মমতা ব্যানার্জির সরকার ছিল। কারণ তামিলনাড়ুতে হলো, কেরলে হলো, এসআইআর নিয়ে 2002 সালে হয়েছিল, বামফ্রন্ট সরকারকে বুঝতে পেরেছিল, ইচ্ছাকৃত ভাবে ডিলে করতে, পোর্টালে আপলোড করেনি। আজকে যেখানে উনি চেয়েছিলেন 15 ভোটার লিস্ট দিয়ে আজকে ভোট করিয়ে নেবে, তারপরে তো লুটপাট যা আছে, বুদ্ধ বলিটা আছে, কিন্তু সেটা হলো না। আর এইভাবে ডিলে করছিল। ওনার বিএলও, ওনার বিডিও, ওনার যে ওনার ডিএম, তাহলে রাজ্য সরকারে উনি, ওনার সমস্ত সরকারি কর্মচারী ওনার। আজকে এই জন্য দায়িত্ব মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দায়ী। আর এরা সেই সুযোগটা নিয়ে এরাও করলো কি, বৈধ ভোটারের যে সংবিধানের যে মৌলিক অধিকার, আমার ভোট আমি দেব, আমি সরকার নির্বাচনের ক্ষেত্রে আমার ভূমিকা থাকবে, তার থেকে আজকে 27 লক্ষ, এখনো 24 লক্ষ তারা আজকে ভোটাধিকার থেকে বঞ্চিত। কবে হবে জানি না। আমরা বারবার ডেপুটেশন দিচ্ছি, ডিএম এর কাছে দিচ্ছি, বিডিও এর কাছে দিচ্ছি, এসডিও এর কাছে দিচ্ছি, কোনো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে না। এরপরে যদি আমরা দেখি অনেক লাখো লাখো ভোটার ডিলিট হয়েছে, 2 ভাইয়ের নাম আছে, এক পরিবারে 2 ভাইয়ের নাম নেই, তো কোনো হেলদোল নেই। না, একদমই ঠিক কথা। এই বিষয়টা নিয়ে আমি একটা অনুষ্ঠানও করেছিলাম যে 34 লক্ষ ভোটারের নাম এখনো পর্যন্ত ঝুলে আছে এবং অনেক মানুষ তাদের বৈধ ভোটার, তারা নিশ্চিত একই পরিবারের একটা অংশের নাম উঠে যায়, একটা অংশের নাম ওঠেনি, কোনো ব্যাখ্যা নেই তার। সাম্প্রতিককালে একেবারে মাত্র কদিন আগে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে উষ্ণ প্রকাশ করে বলেছে যে না, এটা ঠিক হচ্ছে না। তো এইগুলো নিয়ে আপনাদের তো আন্দোলন চলছেই। আমি আপনাকে আরেকটা বিষয় বলবো যে সাম্প্রতিক দেখা যাচ্ছে যে একটা মূর্তি ভাঁড় কালচার আরম্ভ হয়েছে। সে আমরা বামিয়ান প্রদেশে দেখেছিলাম, বামিয়ান উপত্যকা অঞ্চলে আফগানিস্তানে 2001 সালে সেই তালিবানরা ক্ষমতায় এসে, আপনারা কি মনে করেন যে কি আপনার হিন্দু তালিবানি, মানে এরা কি আসলে তালিবানরাই সরকারে এসেছে, এরকমই ব্যাপার? আসলে বিষয়টা তা না। আসলে হচ্ছে এরা আমাদের যারা মানে শ্রদ্ধেয়, যারা স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছে, যারা সমাজের বিভিন্ন কুসংস্কার ছিল তার থেকে
মানুষকে মুক্তি দিয়েছে। যেমন রামমোহন তো সে জানেন যে সতীদাহ প্রথা, অল্প বয়সী মেয়ে, তার স্বামী মারা গেল, যে কোনো কারণে মারা যেতে পারে, তাহলে তাকে জীবন্ত অবস্থায় তার স্বামীর সঙ্গে তাকে পুড়িয়ে মারা হবে। এরকম অসংখ্য রামমোহন রায় তার তো এই সমাজের মধ্যে লড়াই করে, এটা সমাজকর্মী, এবং আস্তে আস্তে এই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে তারা প্রতিষ্ঠিত, তারা মানে আমাদের কাছে রহস্য ব্যক্তি। বিদ্যাসাগরের মূর্তি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু যে কোথায় গেল আজও পর্যন্ত আজাদহীন বাহিনী তৈরি করে নেতাজির একটা মূর্তি ভেঙেছে গতকাল, একটা মূর্তি এই ইতিহাসকে গুলিয়ে দিতে চাই, লেনিনের ইতিহাসকে গুলিয়ে দিতে চাইছে। আমাদের যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিশ্ব হিন্দু মহাসভা আরএসএস, কলমে আরএসএস, এদের কোনো অবদান নেই। সাভারকার প্রথমে স্বাধীনতা আন্দোলনে জড়িয়েছিল, তা নাহলে জেলে যেত না, সেলুলার জেলে গেল, কিন্তু জেলে যেতে না যেতেই 6খানা মুচলেখা দিল। মুচলেখা দিয়ে সে ইংরেজের কাছে বলল যে আপনার পক্ষেই থাকবো, স্বাধীনতা এই যে আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হব না, আপনার এই সরকারকে আমরা সহযোগিতা করব। আজকে সাভারকারকে নিয়ে সব চলছে, কিন্তু যারা স্বাধীনতা আন্দোলনে লড়াই করে, আজকে আমাদের এই যে কমরেড মুজফফর আহমেদের কথা বলি, 20 বছর জেল খেটেছে, একটা সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আমাদের যে বিটি রণদ্বীপে শ্রমিক আন্দোলন, নৌ বিদ্রোহ, এর নেতৃত্ব দিতে কমরেডদের ভূমিকা কে অস্বীকার করা যায় না। এবং এই যে পূর্ণ স্বরাজের দাবি আমরাই করেছিলাম, আমরা আমিরাবাদের কংগ্রেস অধিবেশনে আমাদের বলেছিল, এই যে মৌলানা হজরত মহানি আর হচ্ছে স্বামী কুমারানন্দ, একজন দেখতে গেলে মুসলমান আর একজন হিন্দু, আমরা আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে পূর্ণ স্বরাজ, স্বাধীনতার সঙ্গে সঙ্গে পূর্ণ স্বরাজ আমরা চেয়েছিলাম। এই যে লড়াই বিশাল মানে যে অবদান রয়েছে। এবং আমরা যদি সেলুলার জেলে, আমি গেছিলাম দেখেছি, সেখানে সেলুলার জেলে আমি যখন আন্দামানে বেড়াতে গেছিলাম, সেলুলার জেলের যে ফলকগুলো যাদের নাম লেখা রয়েছে তার সংখ্যাগরিষ্ঠ অংশ তারা কিন্তু যারা বেঁচে ফিরেছিল তারা সব কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এই যে আমাদের হরকিষান সিং সুরজিৎ, আমাদের পার্টির যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, ভগৎ সিংকে ফাঁসি দিল। ভগৎ সিংকে ফাঁসি দেওয়ার 1 বছর পরে যে আদালতে তার রায় বেরিয়েছিল, সেই আদালতের সামনে 15 বছরের যুবক, শিখ যুবক, সে ভারতের ঝান্ডা সে তুলে ভারতের হয়ে স্বাধীনতার জন্য যখন সে স্লোগান দিচ্ছে, তাকে ধরলো, তাকে আদালতে তুললো। বিচারক তাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি, বলেন লন্ডন তোরো সিং। সে আর কেউ না, এই 15 বছর ছেলেটি হচ্ছে হরকিষান সিং সুরজি। আর পরবর্তীকালে সারা জীবন মৃত্যু পর্যন্ত সে কিন্তু কমিউনিস্ট পার্টি এবং সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি পরবর্তীকালে তারই তিনি নেতৃত্ব দিয়েছে। একটা খুব ভালো তথ্য আপনি দিলেন দর্শকদের জন্য, নিঃসন্দেহে অনেকেরই এটা জানা ছিল না। আর পরবর্তী সময়ে আমরা আপনার কাছ থেকে আর অনেক তথ্য পাবো এই প্রত্যাশা রাখি। আর আজকে আপনি অনেকটা সময় দিয়েছেন আমাদের, এবং আমাদের এই সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর এই সময় ব্যস্ততার মাঝখান থেকে সময় বের করে আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আর পরবর্তীকালে আবার আপনাকে আমরা পাবো এই প্রত্যাশা রাখি। ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে।